আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ সাফওয়াজ হক ইমন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেটিকুলার সিস্ট, সিস্টের ইন্ট্রোডাকশন, প্যাথোফিজিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রেটিকুলার সিস্ট ইজ কল্ড রেটিকুলার বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রুট, অর্থাৎ আমাদের যে রুট অফ দ্য টিউথ রয়েছে ওটাকে রেডিক্স বলা হয় ল্যাটিন ভাষায়। ওই রেডিক্স থেকে হচ্ছে আমাদের রেডিকুলার সিস্টের নামকরণটি হয়েছে। আমরা যদি বইয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি দ্য মোস্ট কমন কজ ইজ ক্রনিক মেজর সোয়েলিং অ্যান্ড ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ সিস্ট ইন দ্য জ। আমরা আগে পড়েছি দে আর অন্ড্রোজেনিক অ্যান্ড ইনফ্ল্যামেটরি ইন টাইপ, and the radicular cyst is defined by its location at the apex of a non-vital tooth। তাহলে এখানে বলাই হচ্ছে এই সিস্টটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য টুথে থাকবে এবং ওই টুথ অবশ্যই নন ভাইটাল হবে। ক্লিনিক্যাল ফিচার্সে আমরা দেখতে পাচ্ছি দ্য রেঞ্জ ইজ 20 to 60 ইয়ার্স, অর্থাৎ আমাদের যাদের বয়স 20 থেকে 60 বছরের ভেতরে তাদের এই সিস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে কমন হচ্ছে মেইলে, মোর কমন ইন মেলস দেন দ্য ফিমেল। আমরা যদি অনুপাতটা হিসাব করি 3:2, এবং আমাদের জয়ের কোন জতে বেশি হয়, দ্য মেক্সিলা ইজ এফেক্টেড মোর দেন 3 times as frequently as the mandible। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সিস্টটা 20 থেকে 60 বছর যাদের রয়েছে তাদের হওয়ার চান্স থাকে, ছেলেদের হওয়ার চান্স বেশি মেল মেল পেশেন্টদের। এরপর আমাদের মেক্সিলাটা হচ্ছে অনেক বেশি এফেক্টেড হওয়ার চান্স থাকে। এরপরে বলা হচ্ছে দিস ইজ এ স্লোলি প্রোগ্রেসিভ পেইনলেস সোয়েলিং উইথ নো সিমটমস আনটিল দ্য সিস্ট বিকামস লার্জ এনাফ টু বি নোটিসড। অর্থাৎ সিস্টটা যখন হচ্ছে স্লোলি গ্রোয়িং থাকে, যদি কোনো পেনের হিস্ট্রি বা সিমটমস দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না সিস্টটা যে গ্রো হচ্ছে। আমরা যদি এই ছবির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমাদের আপার জয়ের যে রাইট সাইড রয়েছে ওই রাইট সাইড হচ্ছে অনেক বড় একটা সোয়েলিং এবং ব্লুইশ বা পার্পলিশ একটা ডিসকালারেশন দেখা যাচ্ছে। লেখা আছে টাইপিক্যাল ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এ লার্জ সিস্ট। This reticular cyst is the right maxillary alveolar process forms a rounded swelling with a bluish color। অর্থাৎ বলতেছে রাইট maxillary alveolar প্রসেসের মধ্যে হচ্ছে এই সিস্টটা ফর্মেশন হয়েছে এবং সোয়েলিংটা দেখতে একটা রাউন্ডেড। এরপর আমরা যদি দেখি দেয়ার ইজ এ স্লোলি প্রোগ্রেসিভ পেইনলেস সোয়েলিং উইথ নো সিমটমস। সোয়েলিংটা আমার রাউন্ডেড থাকবে অ্যাট দ্য ফার্স্ট, পরবর্তীতে দ্য বোন হ্যাজ বিন রিডিউস টু অ্যাক্সিয়াল থিকনেস, এ ক্র্যাকলিং সেন্সেশন মে বি ফেল্ট অন প্রেসার। আমরা যখন আমাদের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আলোচনা করছিলাম কমন ফিচার্স অফ দ্য জ সিস্ট, তখন ওখানে অ্যাক্সিয়াল থিকনেসটা কেমনে হয়, ক্র্যাকলিং সাউন্ড কেমনে প্রডিউস হয় আমরা আলোচনা করেছি। ফাইনালি পার্ট অফ দ্য ওয়াল ইজ রিজলভড এন্টায়ারলি অ্যাওয়ে লিভিং এ সফট ফ্লাকচুয়েন্ট সোয়েলিং ব্লুইশ ইন কালার বিনিথ দ্য মিউকাস মেমব্রেন। তাহলে বলতেছে হচ্ছে যখন আমার ওয়ালটা ভালো মতোই রিজলভ হয়ে যায় তখন ওখানে একটা সফট ফ্লাকচুয়েন্ট সোয়েলিং দেখা যায় ব্লুইশ ইন কালার বিনিথ দ্য মিউকাস মেমব্রেন, যেটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে বলতেছে দ্য দ্যাট বোন ফ্রম হুইচ দ্য সিস্ট ইজ অরিজিনেটেড is present and its relationship to the cyst will be apparent in a radiograph। অর্থাৎ রেডিওগ্রাফের মাধ্যমে আমরা হচ্ছে একটা টিতের যে ইনভলভমেন্ট আছে ওটা ভালো মতোই দেখতে পাই। আমরা যদি রেডিওলজির দিকে থাকা, আমরা একটা রেডিওলজি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ওয়েল ডিমার্কেটেড বর্ডার সহ সিস্টের গ্রোথ রয়েছে এবং এই সিস্টটা হচ্ছে আমার একটা টুথের পেরিপিক্যাল রিজিয়নে রয়েছে। এবং বলা হচ্ছে রেডিকুলার সিস্ট অন এ গ্রসলি ক্যারিয়াস অ্যান্ড নন ভাইটাল ফার্স্ট পার্মানেন্ট মোলার। অর্থাৎ আমরা যে তীরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট মোলার, যেটা হচ্ছে গ্রসলি ক্যারিয়াস টুথ, এবং ওই টুথ থেকে আলটিমেটলি আমাদের সিস্টের যে ইনিশিয়েশন প্রসেসটা শুরু হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনফেকশন মে বি
supervene because of the associated non-vital tooth, and the swelling becomes painful and may rapidly expand, partly due to the inflammatory edema। অর্থাৎ পরবর্তীতে যেহেতু আমাদের ওই সোয়েলিং এর ভেতরে একটা ইনফ্ল্যামেটরি প্রসেস দিয়ে যাবে, তো আস্তে আস্তে সোয়েলিংটা বড় হয় এবং পেইনফুল হয়ে থাকে। আমরা রেডিওলজিটা দেখে নিলাম, ওখানে দেখা যাচ্ছে একটা কনডেন্সড রেডিওপাক কর্টিকেটেড পেরিফেরি ইজ প্রেজেন্ট, অর্থাৎ একটা ওয়েল ডিমার্কেটেড বর্ডার ছিল, হ্যাঁ, এবং এটা হচ্ছে কনডেন্স ছিল, কর্টিকেটেড পেরিফেরি আমরা দেখতে পাচ্ছি। If the growth is slow and is usually more prominent in long-standing cysts, the death tooth from which the cyst has risen can be seen, and often has a large carious cavity or other cause evident। অর্থাৎ যা বলতে চাচ্ছে এটা হচ্ছে এই যে আমরা যে রেডিওগ্রাফি দেখেছিলাম, অর্থাৎ সিস্ট হচ্ছে আমার বড় হয় এবং একটা ডিমার্কেটেড কর্টিক্যাল লেয়ার দেখা যায় পেরিফেরিতে, এবং একটা গ্রসলি ক্যারিয়াস টুথ সাথে থাকে। এখানে আরেকটি কথা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট adjacent teeth may be tilted or displaced a little and can become slightly mobile as their bony support is reduced। অর্থাৎ বলা হচ্ছে আমার যে adjacent teeth রয়েছে, ওই teeth অনেক সময় সিস্ট এক্সপানশনের কারণে tilted or displaced হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার আমরা প্যাথোজেনেসিস সম্পর্কে একটু জানবো। আমরা যদি সিস্টের প্যাথোজেনেসিস থেকে একটু তাকানোর চেষ্টা করি, তাহলে আমাদের প্যাথোজেনেসিস যে প্রসেসটা রয়েছে, এটা ওভারঅল যে আমাদের নরমাল সিস্টের প্যাথোজেনেসিস রয়েছে ওটার সাথে অনেকটাই সম্পর্কিত। আমাদের যে বেসিক ডিফারেন্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি পেরিএপিক্যাল ইনফ্লামেশনের প্রসেস শুরু হয় যখন আমার পালপাল নেক্রোসিস দেখা যায়, অর্থাৎ ডেথ অফ ডেন্টাল পাল্প যখন হচ্ছে আমার কোনো ধরনের ট্রমা আর হচ্ছে কেরিস বা পেরিওডাল ডিজিজের কারণে হচ্ছে সংঘটিত হবে, তখন ইনফ্লামেশনের মাধ্যমে ওখানে হচ্ছে গ্রানুলোমা ফর্মেশন হবে। তাহলে আমরা যদি দেখি একটা গ্রানুলোমার মধ্যে কি কি কম্পোজিশন থাকে, আমার একটা গ্রানুলোমার মধ্যে হচ্ছে গ্রানুলেশন টিস্যু থাকবে, স্কার থাকবে এবং ইনফ্ল্যামেটরি সেল থাকবে। আমার এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, এটা হচ্ছে প্রোভাইড রিচ ভাস্কুলার এরিয়া টু দ্য রেস্ট অফ মেলাসিস। যেহেতু পেরিফেরাল রিজিয়নে রয়েছে, তাহলে আমাদের রেস্ট অফ মেলাসিসের যে অংশটা রয়েছে ওখানে হচ্ছে আমাদের ভাস্কুলার সাপ্লাইটা বেড়ে যাবে। রেস্ট অফ মেলাসিস proliferates from large mass of cells, অর্থাৎ আস্তে আস্তে ওই রেস্ট যে মেলাসিস রয়েছে ওই জায়গায় হচ্ছে আমার প্রলিফারেশন হওয়ার মাধ্যমে সেলের মাসটা হচ্ছে লার্জ হওয়া শুরু করবে, এবং বাদ বাকি যে প্রসেসগুলো আমরা দেখছি এই প্রসেসের মধ্যে আমার হচ্ছে প্রায় যে সিস্টে যে প্রলিফারেশন প্রসেস ছিল ওটার সাথে সম্পর্কিত। ইনার সেলে হচ্ছে আমার ডিপ্রাইভড অফ নিউট্রিশন, এরপরে আন্ডারগো লিকুইফ্যাকশন নেক্রোসিস। লিকুইফ্যাকশন নেক্রোসিস জিনিসটা কি যদি আমরা একটু বলি, লিকুইফ্যাকশন নেক্রোসিস বলতে বোঝাচ্ছে এটি একটা এক্ষেত্রে আমাদের যে ট্রান্সফরমেশন অফ টিস্যুটা আছে, অর্থাৎ আমাদের যে টিস্যু ওই টিস্যুর হচ্ছে পরবর্তীতে ডিসফর্মেশনের মাধ্যমে আমাদের একটা লিকুইড ভিসকাস মাসের ফর্মেশন হয়। এক্ষেত্রে এনজাইমেটিক ডাইজেশন দেখা যায়, অথবা কমন কোনো ধরনের যদি ইনফেকশন প্রসেস ক্রনিক্যালি চলতে থাকে তখন হচ্ছে আমাদের লিকুইফিকেশন নেক্রোসিস হয়ে থাকে, এবং এই নেক্রোসিসটা হয়ে থাকে আমাদের ডিউ টু দ্য অ্যাকশন অফ হাইড্রোলাইটিক এনজাইমস, যেটার কারণে আমাদের ডেড সেলগুলা লিকুইড ফর্মে কনভার্ট হয়ে যায়, এবং এই এনজাইমগুলো থেকে পরবর্তীতে আমাদের নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজ এই ধরনের ইনফ্ল্যামেটরি যে সেলগুলো আছে ওগুলো হচ্ছে কেমোটেসিসের মাধ্যমে ওই জায়গায় ইনফ্ল্যামেটরি প্রসেসটা অ্যাগ্রাভেট করে। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে একটা পেরিপিক্যাল গ্রানুলোমা ফর্মেশন হয়েছিল, পেরিপিক্যাল গ্রানুলোমা। এবারে বলতেছে পেরিপিক্যাল গ্রানুলোমার পাশে আমাদের একটা কেভিটি ফর্মেশন হবে। তাহলে এই যে কেভিটি যে ফর্মেশন হচ্ছে, ওই কেভিটি ফর্মেশন করার কারণে আলটিমেটলি যে গ্রানুলোমাটা ছিল ওই গ্রানুলোমাটা আমার হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে সিস্টে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের পেরিপিক্যাল গ্রানুলোমা এবং পেরিপিক্যাল সিস্ট or রেডিকুলার সিস্ট দুটো হচ্ছে ক্রনিক পালপার ইনফেকশনের কারণে হচ্ছে অ্যারাইজ করে, কিন্তু পেরিপিক্যাল যে গ্রানুলোমা ওই গ্রানুলোমাটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু দিয়ে ফর্মেশন হয়, এবং এক্ষেত্রে কোনো ধরনের ট্রু এপিথেলিয়াল লাইনিং থাকে না। আর রেডিকুলার সিস্ট হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড কেভিটি থাকে উইথ এপিথেলিয়াল লাইনিং। তাহলে এই যে ডিফারেন্সটা এটা আমাদের জানা দরকার, পেরিপিক্যাল গ্রানুলোমা আর হচ্ছে একটা পেরিপিক্যাল সিস্ট ও রেডিকুলার সিস্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। আমরা যদি বইয়ের যে পিডিএফটি রয়েছে এখানে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ডারি ইনফ্লামেশন একটা ফেজ আছে। ওই ফেজে আমরা দেখতে পাচ্ছি লিকেজ ফ্রম দ্য ইনফ্লামেড ব্লাড ভেসেল অ্যালাউস এরিথ্রোসাইট টু পাস ইনটু দ্য ওয়াল এন্ড সিস্ট ক্যাভিটি। অর্থাৎ আমাদের যে ইনফ্লাম ব্লাড ভেসেল তৈরি হয় ইনফ্ল্যামেটরি প্রসেসে,
ওই জায়গায় যে ইরিথ্রোসাইট গুলো রয়েছে ওই ইরিথ্রোসাইট গুলো পরবর্তীতে আমাদের সিস্টেল ওয়াল এবং কেভিটির মধ্যে হচ্ছে মাইগ্রেট করে এবং বলতেছে আমার ওই রেড সেলের মধ্যে ফ্রি কোলেস্টেরল থাকে। ওই ফ্রি কোলেস্টেরলটা when the red cells in the cytoplasm or wall degenerate their membrane release their cholesterol, অর্থাৎ যখন আমাদের রেড সেলটা ডিজেনারেট হওয়া শুরু করে তখন হচ্ছে আমার কোলেস্টেরলটা কি করে দেয়, রিলিজ করে দেয়। রিলিজ করার কারণে পরবর্তীতে দেখা যায় ওখানে ক্রিস্টালাইজেশন ঘটে এবং ওরা একটা ফরেন বডি ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন ঘটায় উইথ দ্য জায়ান্ট সেলস এন্ড দ্য ম্যাক্রোফেজ, যেটা হচ্ছে আমাদের ওই পেরিফেরাল গ্রানুলার মধ্যে থাকে। পরবর্তীতে এই ক্লাস্টার অফ ক্রিস্টালস গুলা এবং ইনফ্ল্যামেটরি সেলগুলা একটা নডিউল ফর্ম করে ইন দ্য ওয়ালে, যেটাকে বলা হয় মোরাল নডিউল, যেটা আমার হচ্ছে হ্যাং ইনটু দ্য সিস্ট কেভিটি। তাহলে এই যে কিছু পয়েন্ট রয়েছে যেমন হচ্ছে মোরাল নডিউলস, এরপর রেড সেল যে হচ্ছে ক্রিস্টাল কোলেস্টেরল কন্টেইন করে, ফ্রি কোলেস্টেরল, হ্যাঁ, এবং পরবর্তীতে হচ্ছে ওই কোলেস্টেরল গুলা ক্রিস্টালাইজেশনের মাধ্যমে যে একটি ফরেন বডি ইনফ্ল্যামেটরি প্রসেস শুরু করতেছে জায়ান্ট সেল বা ম্যাক্রোফেজের সাথে। তাহলে এই কথাগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল সিস্টের জন্য হচ্ছে ইউনিক। সেকেন্ডারি ইনফ্ল্যামেশনের যে ফেজটা, এই ফেজটা হচ্ছে পেরিফেরাল সিস্টের ক্ষেত্রে দেখা যায়। এরপরে পেরিফেরাল সিস্টের ক্ষেত্রে আমরা আরেকটি যে ফ্যাক্টর দেখতে পাই এটা হচ্ছে বোন রিজর্ভিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ফ্যাক্টরটা পেরিফেরাল সিস্টের ক্ষেত্রেই মেইনলি দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে দ্য সিস্ট টিস্যুস ইন কালচার রিলিজ বোন রিজর্ভিং ফ্যাক্টর। তাহলে আমরা যখন সিস্ট টিস্যুটাকে আমরা যখন কালচার করব তখন সেখানে হচ্ছে আমার কিছু বোন রিজর্ভিং ফ্যাক্টর দেখা যাবে। তাহলে বলা হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যান্ড E3। তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করব আমাদের এই যে পেরিফেরাল সিস্টেম প্যাথোজেনিস আছে ওখানে হচ্ছে বোন রিজর্ভিং কিছু ফ্যাক্টর দেখা যায় যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং হচ্ছে E3। যদিও বলা হচ্ছে ইট ইস আনক্লিয়ার ওয়েদার দিস এইডস ইন দ্য গ্রোথ অফ দ্য সিস্ট ইন ভিভো। তাহলে আমরা যে ওভারঅল প্যাথোলজিটা পড়লাম আমরা ওই প্যাথোলজিটা হচ্ছে মনে রাখার চেষ্টা করব এবং ইউনিক যে ক্রাইটেরিয়া আমরা পেরিফেরাল সিস্টে দেখা যায় ওখানে একটা সেকেন্ডারি ইনফ্লামেশন প্রসেস চলে এবং বোন রিজর্ভিং ফ্যাক্টর জড়িত থাকে। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি ওটা আমাদের বইয়ের পিডিএফ ছিল, ওখান থেকে চিত্রটি নেওয়া। যদি আমরা যে ক্লিনিক্যাল ফিচারগুলো এক নজরে দেখতে চাই তাহলে বলা হচ্ছে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, স্লোলি প্রোগ্রেসিভ থাকে। যখন ইনফেকশন হয় তখন দ্য সোয়েলিং বিকামস পেইনফুল অ্যান্ড রিপিটলি এক্সপ্যান্ডস, অর্থাৎ ডিউ টু ইনফ্ল্যামেটরি এডেমার কারণে আমার আস্তে আস্তে কি হয় স্লোলি প্রোগ্রেসিভ হয় এবং পেইন হওয়া শুরু করে। দ্য ইনিশিয়ালি সোয়েলিং ইজ রাউন্ড অ্যান্ড হার্ড, তাহলে আমার সোয়েলিং যেটা থাকে এটা হচ্ছে রাউন্ড এবং হার্ড থাকে এবং ব্লুইশ ইন কালার থাকে। পরবর্তীতে ওই জায়গাটা আমার কি হয় যখন সিস্ট অনেক বেশি এক্সপানশন করা শুরু করে তখন সফট ফ্লাকচুয়েন্ট সোয়েলিং ব্লুইশ ইন কালার গুলো দেখা যায় ইজ দ্য মিউকাস মেমব্রেন। পরবর্তীতে যখন বোন হ্যাজ রিডিউস টু অ্যাক্সিয়াল থিকনেস তখন আমরা কি পাই, ক্র্যাকলিং সেন্সেশন পাই, যেটা আমরা হচ্ছে পালপেশনের সময় পেতে পারি। তাহলে এই কয়েকটা ক্লিনিক্যাল ফিচার আমরা মনে রাখার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত বা কোনো ধরনের প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের যে ডিসকাশন চ্যানেল রয়েছে ওই চ্যানেলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।